আচ্ছা, একবার ভাবুন তো, যখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী পৃথিবীর অন্যতম সুরক্ষিত একটা দেশে সরাসরি স্থল আক্রমণের কথা চিন্তা করে, তখন ব্যাপারটা কি দাঁড়ায়? এটা কিন্তু শুধু অস্ত্রের লড়াই না, এটা হলো অত্যাধুনিক প্রযুক্তির সাথে দুর্গম ভূগোল আর ইস্পাতকচিন মনোবলের এক অবিশ্বাস্য লড়াই। চলুন আজ আমরা বিশ্লেষণ করে দেখি কেন ইরানে আক্রমণ করা একটা ঐতিহাসিক ভুল হতে পারে। আমরা তাদের জন্য অপেক্ষা করছি এবং তাদের ভয়াবহ বিপর্যয় ঘটবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই একটা কথাই যেন তাদের মনোভাবটা একদম স্পষ্ট করে দেয়। এটা কিন্তু শুধু কথার কথা নয়, বরং এর পেছনে আছে একটা গভীর আত্মবিশ্বাস। কিন্তু কোত্থেকে আসছে এই আত্মবিশ্বাস? এর উত্তরটা লুকিয়ে আছে ইরানের ভূগোল, ইতিহাস আর তাদের এক বিশেষ যুদ্ধ কৌশলের মধ্যে। তো এটাই হলো আমাদের আজকের মূল প্রশ্ন। কেন বিশ্লেষকরা মনে করেন যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর সামরিক বাহিনীও যদি ইরানে একটা স্থল যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে তারা একটা ভয়াবহ বিপদের মুখে পড়বে? এর উত্তরটা কিন্তু শুধু সামরিক শক্তির কে কার চেয়ে শক্তিশালী এই সহজ হিসাবে নেই। এর পেছনের কারণগুলো আরও অনেক গভীর। আচ্ছা, তাহলে চলুন প্রথমে আমেরিকার দিকটা দেখি। পারস্য উপসাগরে তারা যে বাহিনী পাঠাচ্ছে সেটা কোনো সাধারণ সেনা সমাবেশ নয়। এটা একটা খুবই নির্দিষ্ট আর ধারালো আক্রমণের জন্য তৈরি করা হয়েছে। দেখা যাক তাদের গেম প্ল্যানটা কি। এই অ্যাটাকিং ফোর্সের কেন্দ্রে আছে ৩টা বিশেষ ইউনিট। ট্রিপোলি আর বক্সার গ্রুপ হল সাগরের বুকে এক একটা চলমান দুর্গ, যারা কিনা একই সাথে জল আর আকাশপথে উপকূলে হামলা চালাতে পারে। আর তাদের সাথে আছে ৮২তম এয়ারবর্ন ডিভিশনের সৈন্যরা। এরা এতটাই দ্রুত যে আকাশ থেকে ঝড়ের মতো নেমে এসে যে কোনো গুরুত্বপূর্ণ এলাকা মাত্র ১৮ ঘণ্টার মধ্যে দখল করে ফেলতে পারে। এই বিশাল আয়োজনের মূল লক্ষ্য হতে পারে একটাই জায়গা, ইরানের খার্গ দ্বীপ। এটা শুধু একটা দ্বীপ না, এটা ইরানের অর্থনীতির একেবারে হৃৎপিণ্ড। দেশের বেশিরভাগ তেল এখান দিয়েই রপ্তানি হয়। মানে এই দ্বীপটা যদি হাতছাড়া হয়, তাহলে ইরানের অর্থনৈতিক লাইফলাইনটাই কেটে দেওয়া হবে। এই বিশেষ অভিযানের জন্য প্রায় ৭,০০০ অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে। শুনতে তো সংখ্যাটা অনেক বড় মনে হচ্ছে, তাই না? কিন্তু ইরানের মতো একটা দেশের জন্য এটা কি আসলেই যথেষ্ট? এই ৭,০০০ সংখ্যাটা কতটা কম তা বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। ২০০৩ সালে ইরাক আক্রমণের জন্য আমেরিকার প্রায় ১,৬০,০০০ সৈন্য লেগেছিল। সেই তুলনায় মাত্র ৭,০০০ সেনা দিয়ে ইরানের মতো বিশাল একটা দেশে বড় আকারে স্থল অভিযান চালানোটা প্রায় অসম্ভবই বটে। আর এই অসম্ভব হওয়ার প্রথম এবং সবচেয়ে বড় কারণটা কি জানেন? কোনো মিসাইল বা ট্যাঙ্ক নয়। কারণটা হলো খোদ ইরান নিজেই, মানে দেশটির ভূগোল। ইরানের ভূখণ্ডটাই যেন একটা বিশাল প্রাকৃতিক দুর্গ। দেখুন, ইরানের ভূখণ্ডটা যে কোনো আধুনিক সেনাবাহিনীর জন্য একটা দুঃস্বপ্নের মতো। বিশাল দেশ, যার বেশিরভাগটাই রুক্ষ পাহাড় আর মরুভূমি। এখানে ট্যাঙ্কের সারি খুব সহজে আটকে যাবে, সাপ্লাই লাইন ভেঙে পড়বে। এই দুর্গম গিরিপথ আর উপত্যকাগুলো আক্রমণকারী বাহিনীর জন্য এক একটা মরণফাঁদ, আর অন্যদিকে গেরিলা যোদ্ধাদের জন্য একেবারে আদর্শ আশ্রয়স্থল। এবার আসি ইরানের দ্বিতীয় প্রতিরক্ষা ব্যবস্থার কথায়। আর এটা এমন এক অস্ত্র যা মিসাইল বা ট্যাঙ্কের চেয়েও হয়তো বেশি শক্তিশালী। সেটা হলো তাদের জনগণের জাতীয় মনোবল। ৮০-র দশকে ইরাকের সাথে ৮ বছরে যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, সেটা ইরানের জাতীয় সত্তাকে নতুন করে গড়ে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষের মৃত্যু, রাসায়নিক অস্ত্রের ভয়াবহতা, সবকিছু মোকাবেলা করে তারা টিকেছিল। ওই যুদ্ধটা তাদের হাড়ে মজ্জায় শিখিয়ে দিয়েছে যে কিভাবে প্রায় অনন্তকাল ধরে চলতে থাকা একটা কষ্টকর লড়াইয়ে টিকে থাকতে হয়। সেই যুদ্ধের অভিজ্ঞতা আজও তাদের মানসিক শক্তির মূল ভিত্তি। এখনও দেশের ওপর কোনো হুমকি আসলেই তরুণেরা দলে দলে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য ভিড় করে। মাতৃভূমি রক্ষার জন্য এই যে একটা স্পৃহা, এটাই তাদের অন্যতম বড় একটা শক্তি। এখন এটা তো পরিষ্কার যে প্রচলিত সামরিক শক্তিতে আমেরিকা অনেক এগিয়ে, তাই ইরান একটা বিলকুল ভিন্ন কৌশল নিয়েছে। এটাকে বলে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ। এখানে লক্ষ্যটা প্রতিপক্ষকে সরাসরি হারিয়ে দেওয়া নয়, বরং তাদের যুদ্ধ করার ইচ্ছাকেই একেবারে শেষ করে দেওয়া। ইরানের এই কৌশলটা মূলত ৩টা ধাপে কাজ করে। প্রথমত, তাদের কমান্ড সিস্টেমটা বিকেন্দ্রীভূত, মানে ছোট ছোট ইউনিটগুলো হেডকোয়ার্টারের আদেশের জন্য বসে থাকে না, নিজেরাই সিদ্ধান্ত নেয়। দ্বিতীয়ত, যদি তাদের মূল সেনাবাহিনী ভেঙেও পড়ে, তারা সাথে সাথে ছোট ছোট গেরিলা দলে ভাগ হয়ে যাবে। আর শেষমেশ এই ছোট ছোট আক্রমণের মাধ্যমে যুদ্ধটাকে একটা লম্বা, ক্লান্তিকর রোগে পরিণত করা হবে, যা প্রতিপক্ষের শক্তি আর মনোবলকে ভেতর থেকে খেয়ে ফেলবে।
এই অসম যুদ্ধের ধারণাটা এখানে খুব ভালোভাবে বোঝা যায়। ভাবুন, আমেরিকা যেখানে মিলিয়ন মিলিয়ন ডলারের যুদ্ধজাহাজ বা ফাইটার জেট ব্যবহার করছে, ইরান সেখানে তার জবাব দিচ্ছে সস্তা ড্রোন, দ্রুতগতির বোট বা অ্যান্টিশিপ মিসাইল দিয়ে। মানে ব্যাপারটা হলো, আমেরিকার মিলিয়ন ডলারের একটা সম্পদ ধ্বংস করতে ইরানের খরচ হবে হয়তো মাত্র কয়েক হাজার ডলার। এই হিসাবটাই হল অসম যুদ্ধের মূল ভিত্তি। সব মিলিয়ে এটা একটা প্রচলিত যুদ্ধ নয়, বরং এটা একটা ধৈর্যের লড়াই। এটা শক্তি পরীক্ষার চেয়েও বেশি ধৈর্যের পরীক্ষা। এখানে আসল প্রশ্নটা হলো, কে আগে হাল ছাড়বে? আর ইরান মনে করে সময় তাদের দিকেই আছে। ইরানের কৌশলের একটা বড় অংশ হল আমেরিকার ভেতরের রাজনৈতিক চাপকে ব্যবহার করা। দেখুন, যুদ্ধ শুরুর আগে আমেরিকার ৬১% মানুষ এর বিপক্ষে। ইরান ভালো করেই জানে, মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা যত বাড়বে, হোয়াইট হাউসের ওপর চাপও ততই বাড়তে থাকবে। বিশ্লেষকরা বলেন, ইরানকে শুধু দখল নয়, যদি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে হয় তাহলে ১০ লক্ষেরও বেশি সৈন্য লাগবে। ভাবা যায়, ১০ লক্ষ সৈন্য! আজকের যুগে এই পরিমাণ সৈন্য দিয়ে একটা দেশকে নিয়ন্ত্রণে রাখা প্রায় অকল্পনীয় একটা ব্যাপার। সুতরাং ইরানের যুদ্ধকৌশলটা খুব পরিষ্কার। তাদের জয়ী হওয়ার দরকার নেই, তাদের শুধু টিকে থাকতে হবে। লক্ষ্য একটাই, আমেরিকাকে এমন একটা দীর্ঘ, রক্তক্ষয়ী আর ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে ফেলা, যা একটা সময়ে গিয়ে আমেরিকার জন্য রাজনৈতিকভাবে অসহনীয় হয়ে উঠবে। শেষ পর্যন্ত এই পুরো পরিস্থিতিটা আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। ২১বিংশ শতাব্দীর যুদ্ধে আসল শক্তি আসলে কি? অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে আঘাত করার ক্ষমতা, নাকি অদম্য মনোবল নিয়ে সবকিছু সহ্য করে টিকে থাকার ইচ্ছা? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।